হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলার স্কুল। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ হচ্ছে 2। আজকে আমাদের এই তৃতীয় অধ্যায়ের এটা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় কোল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ। তো চলো আজকে আমরা আমাদের টপিক শুরু করি, কোল বিদ্রোহ। তো কোল বিদ্রোহ কি, আমাদের তার আগে কোল বিদ্রোহের আগে আমাদেরকে জানতে হবে কোল বিদ্রোহ কি, মানে কোল কারা, হু ইজ কোল। তো কোল হচ্ছে মোটামুটি ছোটনাগপুর অঞ্চলে যে বিস্তীর্ণ জঙ্গল আছে গভীর অরণ্যে, এই গভীর অরণ্যে বসবাসকারী এক ধরনের উপজাতি। এরা হচ্ছে গিয়ে ছোটনাগপুর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করত এবং এদের মূলত কাজকর্ম ছিল হচ্ছে চাষবাস করা এবং হচ্ছে জমি থেকে তোমার হচ্ছে গিয়ে জঙ্গল থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করা। তো এবার হচ্ছে 1820 খ্রিস্টাব্দের দিকে তোমার কোল প্রদেশে মানে ছোটনাগপুর অঞ্চলে ইংরেজরা তাদের শাসনভার নেয়। তো তখন থেকেই হচ্ছে কোলদের তোমার ইংরেজদের এগেনস্টে একটা ক্ষোভ বের হয়ে আসছিল। এমন সময়ে 1820 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল, যেটা যুদ্ধটার নাম হচ্ছে চাইবাসার যুদ্ধ। ঠিক আছে, তো চাইবাসার যুদ্ধটা একরকম ছিল এবং এখানে চাইবাসার যুদ্ধটাকে মেজর রেক্সেস এটাকে দমন করেন এবং আলটিমেটলি গিয়ে এই যুদ্ধটা পরাজিত হয় তোমার হচ্ছে কোলরা। তার পরবর্তী সময়েও কিন্তু এই ইংরেজদের যে দমন এবং পীড়ন কমেনি। এর জন্য হচ্ছে একটা সময় তোমার কোলরা 1831 এবং 31 খ্রিস্টাব্দে আবার নতুন করে বিদ্রোহ মাথাচড়া দেয়। এই বিদ্রোহর স্থানটা তাহলে কোলরা কোথায় থাকতো? কোলরা ছোটনাগপুরের মানভূম, সিংভূম এবং হাজারিবাগ এর বিস্তীর্ণ অঞ্চলগুলোতে হচ্ছে গিয়ে তারা বসবাস করত। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যেটা জানার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে কোল বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল। তো কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বুদ্ধু ভগত এবং জোয়া ভগত। ঠিক আছে, এবারে হচ্ছে যে কোল বিদ্রোহের কারণটা কি। তাহলে এমনি তো আর কোল বিদ্রোহ হবে না, কোল বিদ্রোহের নিশ্চয় কিছু না কিছু কারণ আছে। তো কোল বিদ্রোহের অন্যতম যেটা কারণ ছিল সেটা 1 নম্বর হচ্ছে দিকুদের অত্যাচার। ওকে, তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিকু কারা। তো দিকু হচ্ছে একটা তোমার সাঁওতাল ওয়ার্ড দিকু। এই দিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত, মানে যারা বাইরে থেকে এসেছে তারা হচ্ছে কি বহিরাগত। এবার হচ্ছে বহিরাগত কারা, কারণ হচ্ছে দেখো 1820 খ্রিস্টাব্দের পরে যখন ছোটনাগপুর অঞ্চলের শাসনভার তোমার ইংরেজদের হাতে চলে যায়, তো এই সময় ইংরেজরা তাদের নিজস্ব প্রয়োজনে বা বিভিন্ন জমিদার যারা ছিল তাদেরকে, এর আগে আমরা চুয়ার বিদ্রোহের কথা আমরা পড়েছি। তো চুয়ার বিদ্রোহের ফলে কি পার্মানেন্ট সেটেলমেন্টে, যেটা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ওখানে যে পুরনো যারা জমিদার ছিল তারা হয়তো ঠিক সময়ে জমির রাজস্ব দিতে পারেনি। তার জন্য হচ্ছে তারা কি করতো, নতুন করে জমিদার নতুন নিয়োগ করা হতো। ঠিক আছে, এবং এই জমির মালিকানা দিয়ে দেওয়া হয় কাকে? জমিদারকে। তো এইরকম হচ্ছে 1 নম্বর যে জমিদার। তারপর হচ্ছে কি মহাজন কারা? যারা মধ্যস্বত্বভোগী, যারা হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করতে যেত। ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে যেত। প্লাস হচ্ছে মহাজন কারা? হচ্ছে গিয়ে যারা সুদে টাকা দিত। ঠিক আছে, সুদে টাকা দিত, কেন দিত নেক্সট আমরা আলোচনা করব। এই দিকুদের অত্যাচার, তাহলে দিকুরা নানাভাবে তাদের প্রতারিত করতো। কেমনভাবে প্রতারিত করতো? দেখো, জমিদার হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে পার্মানেন্ট যেটা সেটেলমেন্ট ছিল, মানে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু জমিদারকে একটা ফিক্সড অ্যামাউন্ট বলে দেওয়া হয় যে বছর শেষে তোমার যে এরিয়া আছে এটা হচ্ছে গিয়ে কোম্পানিকে এই ফিক্সড অ্যামাউন্ট ধরে নেওয়া হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 1 লক্ষ টাকায় ধরে নাও যে 1 লক্ষ টাকা হচ্ছে তোমাকে এই টাকাটা তোমাকে বছর শেষে দিতে হবে। ঠিক আছে, এবারে দেখো যেহেতু দিতেই হবে, আর যদি না দাও, মানে দেওয়ারও একটা নির্দিষ্ট সময় ছিল যেটাকে সূর্যাস্তন আইন নামে আমরা জানি। তো একটা নির্দিষ্ট সময়ের দিনেই কিন্তু পৌঁছে দিতে হতো। যদি না দিতে পারতো তাহলে তাদের কিন্তু জমিদারি কেড়ে নেওয়া হতো। তার জন্য কি হলো, যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট তারা নিত জমিদারের কাছ থেকে, তার জন্য জমিদার
তাতে হচ্ছে গিয়ে কোনো খরা হোক বা কোনো ভালো ভালো ফসল হয়নি, বন্যার কারণে ফসল নষ্ট হয়ে গেছে, এই বিষয়গুলো কিন্তু তারা কনসিডার করতো না। অতএব তাদের যেটা প্রাপ্য সেটা কিন্তু তারা নিয়ে নিত, এবং জমিদারকেও ঠিক তাই ততটুকুই আদায় করে নিতে হতো। তবে এমন একটা সময় কি হলো যে জমিদার যখন দেখলো, জমিদার একটু চালাকি করলো খানিকটা। জমিদার যখন দেখলো যে আমার তো একটা নির্দিষ্ট পরিমাণেই আমাকে ফসল দিতে হচ্ছে, তাহলে আমি যদি এক্সট্রা করে তাদের কাছ থেকে চার্জ করতে পারি তাহলে বিষয়টা আরও তাদের কাছে লাভজনক। তাই জন্য জমিদার কি করলো, যে হচ্ছে অতিরিক্ত রাজস্ব আদায় করা শুরু করলো। 3 নম্বর হচ্ছে যেটা হচ্ছে নগদে রাজস্ব আদায়। ঠিক আছে, এবারে দেখো নগদে রাজস্ব আদায়টা ইম্পর্টেন্ট কেন বলছি। এর ফলে কিন্তু এই যে স্থানীয় যে ছিল, এটা কিন্তু সেম জিনিস, একই জিনিস অনেকটা সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তাহলে নগদে রাজস্ব আদায় করতো, ফলে এবার তো টাকা তো তাদের কাছে থাকতো না, কোলদের কাছে টাকা থাকতো না। টাকা কোথায় পাবে? তারা ফসল চাষবাস করে, ফসল উৎপাদন করে, এই টাকাটা নেওয়ার কাজ করতো তারা হচ্ছে কাদের কাছ থেকে, তোমার মহাজনদের কাছ থেকে। ঠিক আছে, কাদের কাছ থেকে? মহাজনদের কাছ থেকে। তাহলে মহাজন এরা হচ্ছে তোমার, এরা টাকা দিত, কিসে দিত? সুদে টাকা দিত। এবারে মহাজনরা খানিকটা চালাকি করতো, খানিকটা না অনেকটা। এবার যেহেতু কোলরা বা তোমার হচ্ছে গিয়ে সাঁওতালরা কিন্তু অশিক্ষিত, ঠিক আছে, এদের মধ্যে অতটা শিক্ষা জ্ঞান ছিল না, এবং সহজ সরল এরা খুব একটা সহজ সরল। ঠিক আছে, ফলে এদেরকে নানানভাবে প্রতারিত করতো। এমনভাবে প্রতারিত করতো, কেমনভাবে, যে দেখা গেল কি হয়তো সুদে টাকা নিয়েছে, ঠিক আছে, দেখা গেলো 100 টাকা নিয়েছে, তার বিনিময়ে হচ্ছে ওই 100 টাকা দিয়ে হচ্ছে গিয়ে তার রাজস্বের টাকা মেটাচ্ছে। এবার টাকা মেটাতে গিয়ে দেখা গেল যে ওই 100 টাকার নিয়ে তোমার যে সুদ হয়ে গেছে 1000 টাকা। এবারে তার কাছে ক্ষমতা তো 10 টাকা রোজগার, 1000 টাকা দেবে কোথা থেকে? এই নিয়ে হচ্ছে একটা বংশ পরম্পরায় বিষয় কিন্তু স্টাক হয়ে যেত, ফলে বন্ডেড লেবারের মতন যেটা হয়ে যাওয়া না। অতএব বাবা তার হচ্ছে গিয়ে জমিদারের ট্যাক্স বা তোমার হচ্ছে সুদের টাকা ফেরত দিতে পারেনি বলে তার ছেলে দেবে, তার ছেলে না দিতে পারলে তার ছেলে দেবে, তার ছেলে দিতে না পারলে তার ছেলে দেবে। এরকম করে যে বংশ পরম্পরায় তাদের জমি সম্পত্তি যা আছে সব তো নেবেই, প্লাস হচ্ছে তাদের জীবনটাও মানে তাদের কাছে গুচ্ছিত থাকবে, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে গিয়ে আফিম চাষে বাধ্য করা। ঠিক আছে, তা আফিম চাষে বাধ্য করা, আফিম হচ্ছে এই আফিম ইংরেজরা অত্যন্ত, যেহেতু আফিম তোমার এটা লাভজনক বিজনেস, এই আফিম কিন্তু চীনে তারা হচ্ছে গিয়ে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত না? চীনে গিয়ে সেখানে বিজনেস করতো। যেহেতু চীনে বিজনেস করতো, ফলে এখান থেকে যত বেশি আফিম উৎপাদন হবে। এবারে কিন্তু এরা তো আফিম চাষ করতে অভ্যস্ত নয়, কারণ তাদের হচ্ছে কি চাষবাস করা, খাদ্যশস্য উৎপাদন করা তাদের মূল উদ্দেশ্য। কিন্তু আফিমটা হচ্ছে একটা নেশাজাত দ্রব্য। এর ফলে কি হলো, যে আফিম চাষ করতে গিয়ে অনেক সময় তোমার যারা স্থানীয় যারা চাষি আছে, আফিম হয়তো খেয়ে নিল, এবার আফিমের প্রতি তাদের একটা আসক্তি বাড়লো। ঠিক আছে, ফলে কি হলো, যে এই আফিম খাওয়ার আসক্তির কারণে আফিম উৎপাদন করে বিক্রি করছে মহাজনকে বা ব্যবসায়ীর কাছ থেকে আবার টাকা দিয়ে কিনে নিচ্ছে, বা বিজনেস তোমার হচ্ছে গিয়ে আবার উৎপাদন করছে। ফলে এই যে একটা চক্রের মধ্যে কিন্তু ফেঁসে যাচ্ছে। ঠিক আছে, কেন ফেঁসে যাচ্ছে? কারণ আফিমের টাকা বা তোমার এই যে নেশার টাকা জড়ো করতে গিয়ে তারা হচ্ছে গিয়ে ঋণ নিচ্ছে। ঠিক আছে, বা যত টাকা ফসল উৎপাদন হয় তার তো অনেকটা রাজস্বে চলে যাচ্ছে, ফলে তাদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে ওঠে। তারপরে হচ্ছে মদের উপর অতিরিক্ত কর আদায়। ঠিক আছে, মদের উপর অতিরিক্ত কর, তারা হচ্ছে গিয়ে কোলরা তাদের ট্র্যাডিশনাল যে মদ, সে মদ কিন্তু তারা পান করত। এর জন্য হচ্ছে কোনোদিন তাদেরকে কোনো ট্যাক্স দিতে হতো না, কিন্তু এই ইংরেজরা আসার পরে থেকে মদের উপর তাদের এক্সট্রা ট্যাক্স কিন্তু আদায় করা শুরু হয়। 5 নম্বর হচ্ছে তোমার বেগাশ্রমে বাধ্য করা। ঠিক আছে, অনেক সময় না, এটা ফ্যাক্ট, যে তাদেরকে হচ্ছে গিয়ে বিনা পারিশ্রমিকে জোর জবস্তিমূলক তাদেরকে কাজ করানো হতো। কেন কাজ করানো হতো? ওই যে মহাজনের কাছে তারা হচ্ছে কি বন্ডেড লেবারের মতো কাজ করতো মহাজন জমিদারের কাছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মোটামুটি কারণ। তাহলে কারণগুলো দেখে নাও: দিকুদের অত্যাচার, জমিদারের অতিরিক্ত রাজস্ব আদায়, নগদের রাজস্ব আদায়, আফিম চাষে বাধ্য করা, মদের ওপর অতিরিক্ত কর আদায় করা,
বেগাশ্রমে বাধ্য করা, এগুলো হচ্ছে তোমাদের কারণ। এবার এই কারণ থেকে কিন্তু অনেক সময় 8 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন দেয়, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে কিন্তু রেডি করতে হবে, পড়তে হবে। তার জন্য চিন্তার কোনো বিষয় নাই, তোমাদের এই সমস্ত নোট কিন্তু আমরা প্রোভাইড করব। আমাদের যখনই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, এরপরে আমাদের বাকি আর যেগুলো আছে সেগুলো পরপর আমরা দিয়ে যাব। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা পুরো যে চ্যাপ্টারের যে নোটস, ইম্পর্টেন্ট নোটস 8 নম্বরের, 4 নম্বরের, 2 নম্বরের, 1 MCQ যা আছে, আমার তো মনে হয় না যে এগুলো পড়লে MCQ নোট আবার বানাতে হবে। তোমরা যদি এটা যে এই যে বোর্ডে যেগুলো করা আছে স্ক্রিনশট যদি নিয়ে নাও, তাহলে তোমাদের হচ্ছে নোটস আর মানে MCQ শর্ট 2 নম্বরের জন্য ভাবনা করার, চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, এবার হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? প্রথম কথা হচ্ছে অসম বিদ্রোহ। অসম বিদ্রোহ কেন? দেখো, সাঁওতালরা বিদ্রোহ করছে কি নিয়ে? তীর, ধনুক, ঠিক আছে, লাঠি, বল্লম, এই নিয়ে হচ্ছে গিয়ে সাঁওতালরা বিদ্রোহ করছে। অন্যদিকে ভার্সেস ইংরেজরা কি? তোমার হচ্ছে রাইফেল, হলো, কামান। তাহলে বলো বিদ্রোহটা কি সমবিদ্রোহ হলো? বিদ্রোহটা কিন্তু সমবিদ্রোহ নয়, অসম বিদ্রোহ। ঠিক আছে, তাহলে এই যে অসম বিদ্রোহের ফলে কিন্তু এরা টিকতে পারেনি। মনের ভিতরে অনেক অদম্য ইচ্ছা ছিল, অদম্য জাতীয়তাবাদ ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু সমস্যা হচ্ছে তাদের মধ্যে যে অসম বিদ্রোহ এটা ছিল। সুযোগ্য নেতৃত্বের অভাব, এদের মধ্যে কোনো সুযোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি, ঠিক আছে। এবং হচ্ছে যোগাযোগ, এদের মধ্যে বিভিন্ন গ্রাম, তো গ্রামে গ্রামে তারা হচ্ছে গিয়ে পাতাই করে বা তোমার হচ্ছে এক ধরনের শব্দ করে তারা হচ্ছে গিয়ে এই বিদ্রোহের এগুলো ছড়িয়ে দিত, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ ঠিকঠাকভাবে হয়নি, মানে প্রত্যেকটা গ্রামে তাদের মধ্যে কোঅর্ডিনেশন ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি, ঠিক আছে। ফলাফল ছিল কি? এদেরকে দেখো মারাত্মকভাবে, মারাত্মক মানে দমন পীড়নের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে হচ্ছে কি এই বিদ্রোহকে কিন্তু দমন করা হয়েছিল, ঠিক আছে, দমন করা হয়েছিল। কিন্তু তার ফলাফল কি হয়েছিল? মানে বিদ্রোহটা কি একদমই বেকার গেছিল? আলটিমেটলি এই বিদ্রোহে পরাজয় হয়েছিল কাদের? কোলদের। কিন্তু বিদ্রোহটা কি একদমই ব্যর্থ হয়েছিল, জলে গেছিল? না, উত্তরটা হচ্ছে না। কেন? কারণ হচ্ছে কি এই বিদ্রোহের ফলে এদের যে জমি, কেড়ে নেওয়া জমি যে ছিল, সেই জমি কিন্তু ফেরত দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং এদের জন্য হচ্ছে আলাদা করে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল, ঠিক যেমন করে হচ্ছে চুয়ার বিদ্রোহের ফলে আলাদা করে জঙ্গলমহল গঠন করা হয়েছিল, তাদের জন্য কিন্তু দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল, যেখানে হচ্ছে কি তাদের মতন করে এই ইংরেজি যে আইন যে বলবৎ সেখানে হতো না, ঠিক আছে, বা তাদের ক্ষেত্রে কিছু কনসিডারেশন দেওয়া হয়েছিল। এই হচ্ছে কি মোটামুটি আমাদের তোমার কোল বিদ্রোহ। তো কোল বিদ্রোহের কারণ, সময়কাল, কোথায় হয়েছিল, নেতৃত্ব বুদ্ধ ভগত, জোয়া ভগত, দিকু শব্দের অর্থ আমরা জানি, বহিরাগত, ঠিক আছে। এই হচ্ছে কারণ, বৈশিষ্ট্য। এটা যদি তোমরা ঠিকঠাক করে পড়ো তো আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হবে। প্লাস হচ্ছে আমরা হচ্ছে বড় নোট, ছোট নোট, সমস্ত নোট কিন্তু তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে। সুতরাং আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকো, আমরা তোমাদেরকে একটুও ছাড়বো না, ঠিক আছে। ফ্রম মানে টপ টু বটম আমরা কিন্তু বটম টু টপ আমরা সমস্ত কিছু তোমাদের কভারেজ করে দেবো। ওকে, নাও উই আর হেডিং টুয়ার্ডস সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল, ঠিক আছে। সাঁওতাল হুল, হুল কথার অর্থ হচ্ছে কি চরম বিশৃঙ্খলা, ঠিক আছে, চরম বিশৃঙ্খলা হলো, চরম বিদ্রোহ, চরম বিশৃঙ্খলা। তো সাঁওতাল বিদ্রোহ কি? সাঁওতাল কারা? সাঁওতাল কথাটা হচ্ছে সান্থাল, অর্থাৎ যারা শান্ত প্রিয় মানুষ, ঠিক আছে। সাঁওতাল কথার অর্থ শান্ত প্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ। তো সাঁওতাল কারা? এই সাঁওতালরা যখন আমরা আগেরটাই বললাম, সাঁওতালরা একটা সময় হচ্ছে গিয়ে ছোটনাগপুরের মানভূম, সিংভূম এই সমস্ত অঞ্চলগুলোতে বসবাস করত। তো ওই অঞ্চলে কি হলো যে নতুন করে যখন জমিদাররা আসলো, তাদের জমির উপর নানা রকম ট্যাক্স বসাতে শুরু করলো। তো ট্যাক্স বসাতে শুরু করলো, তখন তারা ওই ট্যাক্স থেকে বাঁচতে তারা তোমার এই রাজমহল পাহাড়ের যে বিস্তীর্ণ মানে নিচের আশেপাশে, রাজমহল পাহাড়ের বিভিন্ন আশেপাশে যে গভীর জঙ্গল ছিল, সেই জঙ্গলকে কেটে তারা পরিষ্কার করে ওই অঞ্চলগুলোতে তারা হচ্ছে চাষাবাদ করা শুরু করলো। এই অঞ্চলটাকে তারা বললো দামিনী কোহি।
কি বললো? দামিনী কোহি। এই দামিনী কোহি কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ, ঠিক আছে? বা এই পাহাড়ের প্রান্ত দেশে তারা বসবাস করতে লাগলো স্বাধীনভাবে, ঠিক আছে? তাদের কোনো ট্যাক্স লাগতো না, কিছু লাগতো না। কিন্তু কিন্তু এই জমিদারের আর হচ্ছে ইংরেজদের একটা শকুনের দৃষ্টি পড়লো। কারণ হচ্ছে তাদের যে অঞ্চল ছিল, এই অঞ্চল ছিল অত্যন্ত উর্বর অঞ্চল, ঠিক আছে? উর্বর অঞ্চল ছিল, ফলে তাদের সে অঞ্চলেও কিন্তু জমিদারকে দিয়ে দেওয়া হলো। জমিদার স্থানীয় জমিদার নয়, অন্য কোথাও থেকে এসে জমিদারকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? জমিদার এবার নিজের কাজ শুরু করলো, অতিরিক্ত ট্যাক্স আদায় করা শুরু করলো, ঠিক আছে? এবার ট্যাক্স আদায় করার ফলে তোমার হচ্ছে কিছু কারণগুলো দেখো, ভূমি রাজস্ব বাড়ানো হলো, দিকুদের অত্যাচার, এগেন দিকুর কারা, এখানে হচ্ছে মহাজন, ঠিক আছে? মহাজন, জমিদার, এরা হচ্ছে গিয়ে দিকু, ঠিক আছে? এই দিকুদের অত্যাচার বাড়া হলো। রেল কর্মী, এরা হচ্ছে দিকু। দিকুরা কেমন ভাবে অত্যাচার করলো তো আমরা আগেই দেখলাম। এবার যে ক্যানারাম বেচারাম, দিকুদেরই, এই মহাজনদের যা ব্যবসায়ী, স্থানীয় যা ব্যবসায়ী, তাদের কি দেখো মানুষ কত রকম ভাবে সরল সাধারণ মানুষদেরকে প্রতারিত করে। দেখো কেনারাম এবং বেচারাম ব্যাপারটা কি? কেনারাম এবং বেচারাম হচ্ছে এক ধরনের বাটখারা, ঠিক আছে? তাহলে আমরা জানি কোনো কিছু ওজন করলে সেটা কিসে ওজন করা হয়? বাটখারায় ওজন করা হয়, রাইট? তো বাটখারায় ওজন করা হয়। তো এই যে ব্যবসায়ী যারা ছিল, এই অঞ্চলে যারা ব্যবসায়ী ছিল, এই ব্যবসায়ীরা দুই ধরনের বাটখারা ইউজ করতো, ঠিক আছে? কিন্তু যে ধরো কোনো শস্য আছে, ধান, গম বা অনেক কিছু অন্য কিছু যে জিনিসগুলো ফসল, উৎপাদিত ফসল যে জিনিসগুলো আছে, কিন্তু তারা এক ধরনের বাটখারাই, কিন্তু এই বাটখারাটা কি? ওজনে বেশি, ঠিক আছে? ধরো 1 কেজি জিনিস নিচ্ছে, 1 কেজির সাথে ওজনে বেশি 200-250 বেশি, ফলে 1 কেজির দামে সে জিনিস কিনছে কত? 1200-1250 গ্রাম। এবার যখন পক্ষান্তরে যখন বিক্রি করতো বেচারাম, ঠিক আছে, ধরো কি কিনতো ওদের কাছ থেকে? মূলত ওদের খুবই সিম্পল বেসিক জিনিস, নুন, চিনি, ঠিক আছে, এই ধরনের তেল, এই বিষয়গুলো। তো যখন বিক্রি করতো তো দেখা গেল হচ্ছে 1 কিলো নুন কিনছে, 1 কিলো লবণ কিনছে। তো দেখা গেল এই যে বাটখারাটার ওজন হচ্ছে কম, ওজনে তোমার 900 গ্রাম আছে বা 800 গ্রাম আছে, 200 গ্রাম মেরে দিল, ঠিক আছে? এই রকমভাবে তাদেরকে কিন্তু প্রতারিত করতো। এবং তারা যে বলে দিবে যে তুমি আমাদের সাথে বা ব্যবসায়ীদের সাথে বলে দিবে যে তুমি আমাদের সাথে এটা ঠিক করছো না, এটা কিন্তু বলার কোনো উপায় ছিল না। তাদের এতই মানে ট্রাস্ট ছিল ওই অঞ্চলটায়। এটা গেল কেনারাম বেচারাম। 2 নম্বর হচ্ছে রেল কর্মীদের অত্যাচার। এই রেল কর্মীদের অত্যাচারটা ছিল সীমাহীন অত্যাচার। তাহলে দেখো সাঁওতালদের সম্পত্তি বলতে কি? পশু, ঠিক আছে, জমি, এই হচ্ছে মোটামুটি তাদের পশু। যেমন হচ্ছে হাঁস, মুরগি, ছাগল, গরু, এগুলো হচ্ছে তাদের ইয়ে। তো যখন ডালহৌসির আমলে যখন হচ্ছে কি রেলপথ, ভারতে তোমার হচ্ছে রেলপথ বিছানো শুরু হলো। তো রেলপথ বিছানো শুরু হলো ছোটনাগপুর অঞ্চলের মাধ্যমে, তোমার রামপুরহাট, তারপর হচ্ছে কি রাঁচি, হাজারিবাগ, এই সমস্ত অঞ্চলে রেল পাতানো শুরু হলো। রেল পাতানো শুরু হলো, এতে তো ভালো হবে যে কানেক্টিভিটি বাড়বে, বিজনেস বাড়বে, সমস্ত কিছু বাড়বে। কিন্তু সমস্যাটা হয়ে গেল সাঁওতালদের। কেন? এই রেল ঠিকাদার যারা ছিল, এই অসহায় সাঁওতালদের বিভিন্ন পশু, গরু, ছাগল, ভেড়া, ঠিক আছে, মুরগি, এই সমস্তকে নিয়ে চলে আসতো, নিজেরা সেটাকে রান্না করে বা বিভিন্ন রকমভাবে তাদেরকে খেত বা বিক্রি করে দিত, এরকম হতো ব্যাপারটা, ঠিক আছে? এমনকি তাদের যে তাদের যে বাড়ির যে মহিলা, সে বাড়ির মহিলাকেও কিন্তু তারা ছাড়তো না, ঠিক আছে? বাড়ির মহিলাদের ওপর অকথ্য অত্যাচার, শারীরিক অত্যাচার, ঠিক আছে, এইরকম অত্যাচার কিন্তু তাদের ওপর করতো। তাদেরকে তুলে নিয়ে চলে যেত, ঠিক আছে? এরকমভাবে তাদেরকে অত্যাচার করতো। এবার হচ্ছে পরের যেটা পয়েন্ট, সেটা হচ্ছে নীলকরদের অত্যাচার। অত্যাচারের লিস্টের শেষ নাই, ঠিক আছে? নীলকররা কি করতো? নীল চাষে বাধ্য করতো। নীল ছিল ওই সময়ে একটা লাভজনক বিজনেস। কাদের জন্য? এটা হচ্ছে অবভিয়াসলি ইংরেজদের জন্য বা যারা নীল সাহেব ছিল তাদের জন্য।
এবারে এই নীলকররা বলতো যে তোমার হচ্ছে এই জমিতে তোমাকে ফসল চাষ করতে হবে, এই নীল চাষ করতে হবে। এবার নীল চাষ করবে, ভালো কথা, আমি নীল চাষ করব, আমাকে যদি ঠিকঠাক দাম দেয় আমি করব, সমস্যা নাই। কিন্তু নীল যখন চাষ করতো, নীল বিক্রি তো করতে হবে, নীল খাওয়া যায় না, ঠিক আছে? নীল হচ্ছে এক ধরনের রং যেটা কাপড়ে দেওয়া হয়, নীল তো আর খাওয়া যায় না। নীলটা তাহলে বিক্রি করতে হবে, কার কাছে বিক্রি করবো? নীল সাহেবের কাছে বিক্রি করতে হবে। নীল সাহেবের কাছে বিক্রি করবো কীভাবে? এবার নীল সাহেবের কাছে যখন আমি বিক্রি করব, সেটা হচ্ছে কি, নীল সাহেব দেখা হলো আমার খরচ হয়েছে বিঘা প্রতি হচ্ছে গিয়ে 100 টাকা, আমি হচ্ছে গিয়ে নীল উৎপাদন করে পাচ্ছি 90 টাকা, ঠিক আছে? তাহলে আমার লস, তো আমি কেন করব? প্লাস তাহলে ওইটা বিক্রি করে আমি আমার ঋণ শোধ করতে পারবো না, আমি আমার খাবার কিনে খেতে পারবো না, তাহলে আমি কেন করব বলো? যখন না করতো তাহলে তাদের উপর অত্যাচার করা হতো, তাদের পশুকে তুলে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে? তাদেরকে পশুকে নিয়ে চলে যাওয়া হতো, নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, তাদের জমি বাজেয়াপ্ত করা হতো, এইরকমভাবে অত্যাচার করা হতো। এবং হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ধর্মান্তর। দেখো, ধর্ম হচ্ছে প্রত্যেকের একটা পার্সোনাল জিনিস, ঠিক আছে? তো বিভিন্ন খ্রিস্টান মিশনারি তোমার যারা ছিল, খ্রিস্টান মিশনারি, এরা হচ্ছে গিয়ে এই সমস্ত অঞ্চলে এই সহজ সরল সাঁওতালদের কাছে তোমার হচ্ছে কি জোর করে খ্রিস্টান ধর্মে তোমার হচ্ছে কি ধর্মান্তরিত করতে শুরু করে। ফলে তাদের মধ্যে একটা আশঙ্কা জাগে, ঠিক আছে? ধর্মর একটা ব্যাপার তো থাকে, তাদের মধ্যে আশঙ্কা জাগে, এবং হচ্ছে আলটিমেটলি একটা সময় তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ে, ঠিক আছে? এবং ক্ষিপ্ত হয়ে পড়ে সিধু এবং কানহু, দুই ভ্রাতৃদ্বয়, চাঁদ এবং ভৈরব, এরা হচ্ছে গিয়ে একটা সময় সিধু এবং কানহু ভাগনাডিহির মাঠে 30 জুন, ঠিক আছে, 1855 খ্রিস্টাব্দে ভাগনাডিহির মাঠে 10,000 তোমার সাঁওতালদের নিয়ে বক্তব্য শুরু করলেন যে আমরাকে হচ্ছে গিয়ে এর আগে আমাদের পুরনো যে বাসস্থান, সেখান থেকে আমরা কিন্তু পালিয়ে এসেছি, কাদের অত্যাচারে? আমরা হচ্ছে পালিয়ে এসেছি এই মহাজনদের অত্যাচারে, জমিদারদের অত্যাচারে, কিন্তু আবার আমাদের পিছু এরা কিন্তু ধরেছে। এরা হচ্ছে গিয়ে রক্তচোষা, মানে এরা আমাদের পিছু ছাড়বে না, ঠিক আছে? এরা আমাদের পিছু কখনোই ছাড়বে না, এরা আমাদেরকে মানে অত্যাচার করতেও ছাড়বে না। তা আমাদের উদ্দেশ্য একটাই হবে। তিনি কিছু বললেন যে হচ্ছে আমাকে এরকম ভগবান আমাকে হচ্ছে স্বপ্নাদেশ দিয়েছে যে আমি এই দিকুদের হচ্ছে গিয়ে বিতাড়িত করে তোমার হচ্ছে কি একটা স্বতন্ত্র এখানে সাঁওতাল মানে সাঁওতাল অঞ্চল বা রাজ্য প্রতিষ্ঠা করা। এর জন্য হচ্ছে গিয়ে তখন তারা হচ্ছে গিয়ে সবাই 10,000 জনগণ সবাই একদম কি বলবো ভরপুর হয়ে তারা বিদ্রোহ ঘোষণা করে, এবং দেখতে দেখতে তাদের হচ্ছে সংখ্যা প্রায় হচ্ছে গিয়ে 10,000 থেকে 50,000-এ পৌঁছে যায়, ঠিক আছে? 50,000-এ পৌঁছে যায়, এবং তারা বিদ্রোহ শুরু করে কোথায়? বিদ্রোহ শুরু করে, তারা কাউকে ছাড়ে না, তারা হচ্ছে গিয়ে জমিদারদের আলটিমেটাম দিয়ে দেয়, মহাজনদের আলটিমেটাম দিয়ে দেয়, যত দিকু আছে এদেরকে বলে যায় তো হয় তোমরা এই আমাদের এলাকা ছাড়ো, আর নাহলে মরো, তোমাদের চয়েস, ঠিক আছে? এই জন্য হচ্ছে তারা প্রথমেই তোমার পাকুড়ের রাজবাড়ি আক্রমণ করলো, সেখানে হচ্ছে গিয়ে তীর ধনুক নিয়ে ব্যাপক হই হই লই লই কাণ্ড, ঠিক আছে? তারা হচ্ছে গিয়ে জমিদারদের ধরে ধরে তাদের বাড়িতে আগুন লাগানো, রাজস্ব দপ্তরে আগুন লাগানো, ডাকঘরে আগুন লাগানো, রেলপথকে উড়িয়ে দেওয়া, তোমার উপড়ে দেওয়া, এই রকমভাবে তারা কিন্তু এই বিদ্রোহ শুরু করে, ঠিক আছে? এবার এই বিদ্রোহ হচ্ছে একটা অসম বিদ্রোহ, আগেও বলেছি এই বিদ্রোহটাও ছিল অসম বিদ্রোহ, সকল শ্রেণীর অংশগ্রহণ। এই সাঁওতাল বিদ্রোহে শুধুমাত্র চাষিরা ছিল না, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ ডোম, চামার, কুমোর, যত ধরনের নিম্ন শ্রেণীর মানুষ যারা ছিল তারা সকলেই কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে? ইভেন এখানে হচ্ছে গিয়ে হিন্দু এবং মুসলিমদেরও একটা মিশ্র আমরা হচ্ছে গিয়ে সম্প্রীতি আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের এবার হচ্ছে ফলাফলগুলো আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে আশা করি আমি ততক্ষণে একটু এই বিষয়গুলো নিয়ে আরেকবার বলে দিই। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে ছোটনাগপুরের মানভূম, সিংভূম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের এক অংশে হচ্ছে এই বিদ্রোহ শুরু হয়েছিল।
নেতৃত্ব ছিল সিধু কানহু, চাঁদ ভৈরব, ঠিক আছে, কালু প্রামাণিক, এরা ছিল এই বিদ্রোহের নেতা। কারণ কী ছিল, কারণগুলো তো বলে দিলাম, রাজস্ব বৃদ্ধি, দিকুদের অত্যাচার, কেনারাম বেচারাম, রেলকর্মীদের অত্যাচার, নীল করদের অত্যাচার, ধর্মান্তর, ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে এই বিদ্রোহের কারণ ছিল। এবং আলটিমেটলি 30 জন ভাগনাডিহির মাঠে এই বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে।